আসসালামু আলাইকুম। এমটি ম্যাথ কেয়ারের পক্ষ থেকে আমি আছি মুকসিদুল ইসলাম। আজকে আলোচনা করব অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস 1 চ্যাপ্টার 1 এর ফাংশন এবং পার্ট 1। আজকের টপিক হচ্ছে আপনাদের ফাংশন, ডোমেন, রেঞ্জ এবং বিভিন্ন যে অসমতা যে চিহ্নগুলো আছে ওইগুলো নিয়ে আমরা আলোচনা করব আজকে। খুবই একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। যারা মনে করেন যে ইন্টারমিডিয়েট ফাংশন ভালো করে বুঝতে পারেন নাই, আশা করি আজকে ক্লাসে আপনাদের ফাংশন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তাহলে এখন টপিক হচ্ছে আপনাদের ফাংশন। ফাংশনটা কি এটা আমরা জানবো এবং কি চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করব। সংজ্ঞা এবং চিত্রের মাধ্যমে যদি আমরা শিখি তাহলে দেখবেন যে আর কোনো সমস্যা থাকবে না। সংজ্ঞাটা হচ্ছে আমাদের যদি x ও y দুটি অশূন্যক সেট, কি বলছে আমাদের, যদি x ও y দুটো অশূন্যক সেট অর্থাৎ x এবং y সেটের মধ্যে কিছু না কিছু কি বিদ্যমান থাকবে। তাহলে যদি আমরা ধরে নেই x একটা সেট যেখানে বিদ্যমান আছে 1 2 3, আর একটা সেট হচ্ছে কত আমাদের y। আমরা ধরে নিলাম x একটা সেট নিলাম কত 1 2 3 এবং y একটা সেট নিলাম 1 4 9 16। অর্থাৎ কি x সেটের মধ্যে কিছু উপাদান আছে এবং y সেটের মধ্যে কিছু উপাদান আছে, অর্থাৎ কি x এবং yটা কি অশূন্য, অর্থাৎ কিছু উপাদান বিদ্যমান আছে। এবং f এরূপ একটি নিয়ম হয়, অর্থাৎ এফটা হচ্ছে আপনাদের ফাংশন, অর্থাৎ ফাংশনটা এফ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ফাংশন এরূপ একটি নিয়ম হয় যে, অর্থাৎ কোন কারণে আপনাদের কি ফাংশন হইব, প্রত্যেক x belongs to x, অর্থাৎ x belongs to x মানে ক্যাপিটাল এক্সটা হচ্ছে আপনাদের সেট নির্দেশ করতেছে এবং এক্সটা হচ্ছে যে এক্স সেটের যে উপাদান আছে ওইটা আপনাদের স্মল এক্স দ্বারা প্রকাশ করা হয়েছে। অর্থাৎ এক্স এর উপাদান, অর্থাৎ উপাদানটা এক্স সেটের মধ্যে কি বিদ্যমান থাকবে, অর্থাৎ এই উপাদানটা এক্স সেটের মধ্যে কি অবশ্যই বিদ্যমান আছে, এটা বোঝানো হয়েছে। অর্থাৎ প্রত্যেক এক্স বিলংস টু এক্স এর জন্য এক্স এর জন্য একটি অনন্য y belongs to y পাওয়া যায়। অর্থাৎ x belongs to x এর জন্য একটি অনন্য অর্থাৎ ইউনিক, অর্থাৎ আলাদা আলাদা হবে না, মানে একই রকম, অর্থাৎ ইউনিক মান হবে, অর্থাৎ অনন্য y belongs to y পাওয়া যাবে। অর্থাৎ y সেটের মধ্যে yটা যে বিদ্যমান থাকবো তারা কি হইব, ইউনিক। তবে f কে x সেট হতে y সেটে ফাংশন বলা হয়। এটা আমরা পরে চিত্র দ্বারা আরো বোঝার চেষ্টা করব। এখন দেখেন ইহাকে এই ফাংশনটারে f such that হচ্ছে আপনাদের এরূপ যেন x tends to y, এখানে যে tends to আছে, tends to হচ্ছে আপনাদের অগ্রসর হওয়া, অর্থাৎ f such that x tends to y দ্বারা কি করা হয়, প্রকাশ করা হয়।
তাহলে ফাংশনটা কি করা এটা দ্বারা প্রকাশ করা হয়। এখন দেখেন যদি x ও y দুটি অশূন্যক সেট অর্থাৎ x এবং y এর মধ্যে কি কিছু না কিছু আমাদের কি বিদ্যমান থাকবে এবং f এরূপ একটি নিয়ম হয় যে অর্থাৎ f যে একটা ফাংশন এই নিয়মের জন্য যে হইব তা হচ্ছে প্রত্যেক x বিলংস টু x অর্থাৎ x হচ্ছে একটা উপাদান, এটা উপাদান x একটা উপাদান যারা কি x সেটে আমাদের বিদ্যমান থাকবে। তাহলে x বিলংস টু x এর জন্য একটি অনন্য অর্থাৎ ইউনিক y বিলংস টু y পাওয়া যায়, তবে f কে x সেট হতে অর্থাৎ x সেটে তো y সেটে ফাংশন বলা হয়, ইয়াকে f সাজ দ্যাট অর্থাৎ ফাংশনটারে f সাজ দ্যাট x টেন্ডস টু y দ্বারা কি প্রকাশ করা হয়। আচ্ছা আমরা একটা x একটা সেট নিছি একটা y সেট নিছি। এখন দেখেন আমরা যদি আমরা এটারে যদি আমরা চিত্রের মাধ্যমে যদি আমরা বর্ণনা করতে যাই তাহলে দেখেন আপনাদের জন্য আরো সহজ হবে। x একটা সেট, এটা নিলাম আমরা 1 যে x সেট 1 2 3 1 2 3, y সেট আমরা নিলাম 1 4 9 16 1 4 9 16। আচ্ছা আমরা এরূপ ভাবে নিলাম। এখন যদি আমরা চিন্তা করি y সমান f of x সমান হচ্ছে তো আমাদের x স্কয়ার, অর্থাৎ দেখবা যে এখানে এভাবে লেখা হয় বইয়ে y সমান f of x। তাহলে f of x যে একটা ফাংশন, এই ফাংশনটা আমরা কি করলাম x স্কয়ার দ্বারা প্রকাশ করলাম। এখানে দেখেন এই x যে আছে x টা হচ্ছে স্বাধীন, x টা কি আমাদের স্বাধীন, আর y যে আছে ওইটা হচ্ছে আপনাদের অধীন। কিভাবে দেন x এর মানের জন্য কিন্তু আমরা y এর মানটা পাবো, অর্থাৎ y টা কিন্তু x এর উপরে নির্ভরশীল কিন্তু x টা কিন্তু অন্য কোনো উপর নির্ভরশীল না, অর্থাৎ x এর মান যে কোনো হতে পারে 1 2 3 যে কোনো মান হতে পারে, কিন্তু x এর মানটা যে আমরা কি বলছি স্বাধীন, কিন্তু x এর মানের জন্য আমরা কিন্তু y এর মান পাবো, অর্থাৎ x এর মান যদি আমরা এখানে 1 বসাই তাহলে আমরা কি পাবো 1 স্কয়ার মানে 1 পাবো, তার মানে y এর মান পাবো। তার মানে y টা কি করতেছে x এর উপর নির্ভর করতেছে। এখন যদি আমরা x এর মানগুলো বসাই, একবার যদি 1 বসাই f of 1 সমান x এর কত বসাই আমরা 1, তাহলে কত হইছে আমরা 1 স্কয়ার পাইছি। এই 1 স্কয়ার মানে হচ্ছে কত আমাদের 1, তাহলে আমরা y এর মান পেলাম কত আমরা 1। আবার যদি আমরা 2 বসাই f of 2, তাহলে 2 বসালে 2 হোল স্কয়ার মানে কত 4, তাহলে y এর মান পেলাম কত আমরা 4। আবার যদি আমরা 3 বসাই f of 3, x এর কত বসাবো আমরা 3 বসাবো, তাহলে 3 হোল স্কয়ার মানে কত 9। তার মানে আমরা পাইছি কত 1 এর জন্য 1 পাইছি, 2 এর জন্য 4 পাইছি, 3 এর জন্য 9 পাইছি। তাহলে দেখেন এখানে কিন্তু একটা ইউনিক মান পাইছি, তাহলে ইউনিক মান পাইছি কত x এর, অর্থাৎ x এর উপাদানটা কি করছে আমাদের x এর যে উপাদানটা কি হইছে আমাদের x এর মধ্যে কিন্তু বিদ্যমান ছিল, তাহলে x এর বিদ্যমান থাকে এবং y এর মানগুলো কিন্তু আমরা কি পাইছি ইউনিক পাইছি। যদি ইউনিক পাই তাহলে ওইটা কি বলে আমাদের কি ফাংশন বলে। এখন আমাদের আপনাদের একটা চিত্র দ্বারা বুঝতে কষ্ট হতে পারে, তবে আমি আরো দুইটা চিত্র দ্বারা আপনাদেরকে দেখাচ্ছি। এখন যদি আরো দুইটা চিত্র নিই আমরা 1 2 3, আরটা নিলাম আমরা 1 4 9 16 নিলাম আমরা। এটা হচ্ছে কত আমাদের x আর ওইটা হচ্ছে কত আমাদের y। তাহলে আমরা কি করব সব সময় এদিকে যা থাকবো তা x রাখবো আর ওইদিকে যা আছে তা কি করব আমরা রাখবো। এখন দেখেন 1 এর জন্য আমরা কি করব 1 এর জন্য একটা কি করব আমরা মান পাবো। 1 এর জন্য মনে করেন যে আমরা 1 এ পাইলাম, 1 এর জন্য আমরা কি পাইলাম 1 পাইলাম, এবং 3 এর জন্য মনে করেন আমরা এটা পাইলাম, এবং 2 এর জন্য মনে করেন যে আমরা এই মানটা পাইলাম। এখন দেখেন x এর মান কিন্তু আমাদের কি হইতে পারে যে কোনো হইতে পারে, x এর মানটা হইতে পারে কি যে কোনো, কিন্তু আমরা দেখেন 1 এর জন্য এটা পাইছি আবার 3 এর জন্য এটা পাইছি, তার মানে কি এই মানটা কিন্তু ইউনিক। আমার কি হইতে হবে y এর মানটা কিন্তু ইউনিক হইতে হবে, আর x এর মান আপনাদের যে কোনো হইতে পারে কিন্তু y এর মানটা কি ইউনিক পাইছি, তার মানে এটা একটা ফাংশন। আশা করি বুঝতে পারছেন, অর্থাৎ এদিকে মানটা কিন্তু ইউনিক।
এখন যেটা ফাংশন নয় ওইটা যদি আপনারা দেখতে পান তাহলে দেখবেন যে আরো ক্লিয়ার হয়ে গেছে কোনটা ফাংশন নয়। এখন দেখেন এখন যে উদাহরণটা বেরিয়েছে ফাংশন নয় এর 1 2 3 তারপর আছে 1 4 9 16 এটা হচ্ছে আমাদের x সেট, এটা হচ্ছে কত আমাদের y সেট। এখন আমরা যে উদাহরণ দেব ওটা হচ্ছে কত আমাদের ফাংশন নয়। এখন দেখেন আমরা 1 এর জন্য পেলাম এটা, আবার 1 এর জন্য পেলাম আমরা এটা। দেখেন আমরা দুই রকম মান পাইছি না, এই 1 এর জন্যই আমরা কিন্তু দুই রকম মান পাইছি, তার মানে এটা ইউনিক না। ইউনিক না হইলে কি আমাদের কি ফাংশন নয়? তাহলে এটা কি আমাদের কি ফাংশন নয়। ফাংশন নয়, আশা করি সবাই বুঝতে পারছেন। অর্থাৎ x এর যে কোনো মান হতে পারে, x এর যে কোনো মান হতে পারে, কিন্তু y এর মানটা যদি আমাদের কি হয় ইউনিক হয় তাহলে হচ্ছে ফাংশন। ইউনিক না হলে কি আমাদের ফাংশন। ইউনিক মানে হচ্ছে কথা একই, দেন এই একই মান আছে, দেন 1 এর জন্য একবার পাইছি 1 আর একবার পাইছি 9, অর্থাৎ দুই রকম মান পাই গেছি, তার মানে কি এটা ফাংশন না। কিন্তু এদিকে দেখেন এদিকে মানটা কিন্তু আমরা একই রকম পাইছিলাম, এদিকে মানটা কি পাইছিলাম আমরা একই রকম পাইছিলাম, তার মানে কি এটা কি ফাংশন। অর্থাৎ y এর মানটা কি একই হইতে পারবো, সমস্যা নাই। এবার দেখেন এখানে তো 1 এর জন্য 1 2 এর জন্য না, অর্থাৎ এদিকে একটা কি আমরা ইউনিক মান পাইছি, তার মানে এটা ফাংশন, এটা ফাংশন, এটা কি আমাদের কি ফাংশন নয়। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন দেখেন এগুলো যদি আরো চিত্র দ্বারা দেখি, আপনারা উদাহরণ 2 এ দেখবেন অনেকে প্রশ্ন করেন যে ভাই বইয়ের এই চিত্রগুলো অনুসারে দেখায় দেন। তাহলে যদি আমরা এই বইয়ের চিত্রগুলো অনুসারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দেখুন আমি একটাই দেখাচ্ছি। দেওয়া আছে আমাদের 3 নাম্বার চিত্র আপনাদেরকে দেখাচ্ছি। ওয়ান টু থ্রি আর আছে কত আমাদের এ বি সি, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার দিকে। দেন এদিকে মানগুলো কিন্তু ইউনিক, 1 এর সাথে 1 একটা ইউনিক মান, একই রকম মান। আবার দেন 2 এর সাথে এটা, আবার 3 এর সাথে এটা, তার মানে কি এটা একটা কি ইউনিক মান, তার মানে এটা কি একটা ফাংশন। আবার আরেকটা চিত্র দেখেন আপনাদের 1 2 3 4 এ বি সি, এটার জন্য এটা, এটার জন্য এটা, এটা এটা, অর্থাৎ সবগুলো মানে এদিকে মানটা হচ্ছে ইউনিক অর্থাৎ অনন্য, তার মানে কি এটা কি একটা ফাংশন। তার মানে কি দেখেন ফাংশন কোনটা হয়েছিল না, শুধু যদি আমরা এদিকে দুই রকম মান পাই, 2 রকম বা 3 রকম যদি মান পাই তাহলে আমাদের কি ফাংশন হয়, বাকি নিয়মগুলোর জন্য আমাদের কি হবে ফাংশন হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। তাহলে এটা গেল আমাদের ফাংশনের সংজ্ঞা। x কত ছিল আমাদের, x ছিল 1 2 3 এবং y ছিল আমাদের 1 4 9 16, এই মানটা আমাদের ছিল। আচ্ছা এখন আমরা ডোমেন, কোডোমেন এবং রেঞ্জ আলোচনা করব। ডোমেন অর্থাৎ x এর মধ্যে যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের কি ডোমেন। এর চিত্রটা আমাদের দরকার হবে আবার 1 2 3 1 4 9 16, অর্থাৎ এটা হচ্ছে x সেট আর এটা হচ্ছে তো y সেট। অর্থাৎ f একটা ফাংশন, এই ফাংশনের মধ্যে x সেটের মধ্যে যা আছে ওইগুলো হচ্ছে আমাদের কি ডোমেন। ডোমেনটা আমাদের প্রকাশ করা হয় df দ্বারা, ডোমেনটা প্রকাশ করা হয় আমাদের কত df দ্বারা, এই হচ্ছে ডোমেন। আর কোডোমেন মধ্যে, কোডোমেন হচ্ছে তো y এর মধ্যে যে সকল উপাদান আছে ওইটা হচ্ছে আপনাদের কি কোডোমেন। তো কোডোমেনটা আপনাদের প্রকাশ করা হয় এত, অর্থাৎ x সেটের উপাদানগুলোর বলা হয় ডোমেন, df দ্বারা প্রকাশ করা হয়, এবং y সেটের মধ্যে যে উপাদানগুলো থাকে ওটা কোডোমেন বা কাউন্টার বলা হয়, ওটা কি করা হয় কোড অফ দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে কোডোমেন। আচ্ছা আমরা যখন ফাংশন দেখছিলাম, ফাংশনের মধ্যে কিন্তু আমাদের কিন্তু এই আকারে ছিল, অর্থাৎ এই আকারে কিন্তু ছিল আমরা যখন প্রথমে বের করছিলাম। যদি এই আকারটা হচ্ছে আপনাদের
ওয়াই সেটের অন্তর্গত সকল এফ সম্পর্কিত উপাদান, অর্থাৎ ওয়াই সেটের যে উপাদান আছে এটা এফ সম্পর্কিত, অর্থাৎ যে ফাংশন আছে এফ সম্পর্কিত উপাদান বা প্রতিবিম্ব নিয়ে যে উপসেট গঠিত তাকে ফাংশনের রেঞ্জ বলে। প্রতিবিম্ব নাকি এটার প্রতিবিম্ব এটা, এটার প্রতিবিম্ব এটা, এটার প্রতিবিম্ব হচ্ছে এটা, মানে যে প্রতিবিম্বটা গঠিত হয় ওইটা হচ্ছে আপনাদের কি রেঞ্জ। তো রেঞ্জ প্রকাশ করা হয় আর এফ দ্বারা। আর এফ দ্বারা কি রেঞ্জ। তাহলে এখানে দেখেন প্রতিবিম্ব গঠন হচ্ছে কোনটা 149, তাহলে রেঞ্জ হচ্ছে কত আমাদের 149। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আমরা আটা অঙ্কের মাধ্যমে দেখব রেঞ্জের সংজ্ঞা আমরা একটু দেখে নেই। তাহলে রেঞ্জ f such that x tends to y, অর্থাৎ f such that x tends to y, y ফাংশনের y সেটের অন্তর্গত, এই যে y সেটের অন্তর্গত f সম্পর্কিত, অর্থাৎ যে ফাংশন আছে f সম্পর্ক উপাদান বা ইমেজ উপাদান, অর্থাৎ যে ইমেজ কিন্তু প্রতিবিম্ব গঠিত হয়েছে, যে প্রতিবিম্ব গঠিত হবে এটারে কি বলা হয় ফাংশনের রেঞ্জ বলা হয়। এটা হচ্ছে আপনাদের সংজ্ঞা। এখন যদি আমরা উদাহরণে আমাদের দেওয়া আছে উদাহরণ 1 2 পৃষ্ঠার মাঝে f such that 0 1 2 3 tends to 2 5 8 11 15 ফাংশনটি f of x 3x plus 2 দ্বারা সংজ্ঞায়িত, তাহলে আমার কি ডোমেন কোডোমেন আর হচ্ছে রেঞ্জ বের করতে হইব। রেঞ্জ আমাদের কি করতে হবে বের করতে হইব। তাহলে আমাদের যে এটা f such that x tends to y, তাহলে x হচ্ছে কত আমাদের 0 1 2 3, এটা হচ্ছে x tends to y হচ্ছে কত আমাদের 2 5 8 11 15, তাহলে এটা হচ্ছে x, এটা হচ্ছে কত আমাদের y। আমাকে ডোমেন বের করার জন্য বলছে, ডোমেন কোনটা x সেটের মধ্যে যে উপাদানগুলো আছে এটা হচ্ছে কি ডোমেন, আর কোডোমেন কোনটা y সেটের মধ্যে যে উপাদানগুলো আছে এটা হচ্ছে কত আমাদের কোডোমেন, মানে কোড অফ এত। তাহলে রেঞ্জ কোনটা, রেঞ্জ হচ্ছে আপনাদের একবার এই 0 বসাবেন, x এর ফাংশনের মধ্যে কত দেওয়া আছে আমাদের f of x সমান 3x প্লাস কত 2, তাহলে একবার 0 বসাবেন f of 0 3 into 0 প্লাস কত 2, কত পাইলেন আমরা 2 পাইলেন। আরেকবার 1 বসাবেন f of 1, তো 3 into 1 প্লাস কত 2 5, আরেকবার কত বসাবেন 2, ওই যে 2 মানে x এর মানগুলো বসাবেন ফাংশনের মধ্যে f of 2 3 into 2 প্লাস কত 2 3 গুণ 6 2 8, f of 3 বসাবেন 3 প্লাস কত 2 3 0 9 11, তাহলে এখানে মান পাচ্ছি কত 2 5 8 11 2 5 8 11, তাহলে এটা কি হচ্ছে আমাদের রেঞ্জ। তাহলে রেঞ্জ হচ্ছে কত আমাদের আর এফ দ্বারা রেঞ্জ প্রকাশ করা হয়, রেঞ্জ হচ্ছে আমাদের 2 5 8 11। তাহলে দেখেন আমরা কিন্তু ডোমেনে বের করতে পারছি, এটা ডোমেন, কোডোমেন হচ্ছে এটা, আর রেঞ্জ হচ্ছে এটা। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখব, তা হচ্ছে আপনাদের ব্যবধি, যে 1a6 y সমান f of x দ্বারা সংজ্ঞায়িত ফাংশনের ডোমেন ও রেঞ্জ, এটা 5 পৃষ্ঠায় দেখবো আমরা।
বেবদিগুলো দেখবো দেন। কোলা বেবদি, কোলা বেবদি, কোলা বেবদিরে আপনাদের প্রথম বন্ধনী দ্বারা প্রকাশ করা হয়। ওটা মুছে দিই আমরা, এগুলো আর লাগবে না। কোলা বেবদি, কোলা বেবদিরে আপনাদের প্রথম বন্ধনী দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এ এবং বি। কোলা বেবদিরে হচ্ছে আমাদের একটা যে সরলরেখা হয়, এটা হচ্ছে এ এবং এটা হচ্ছে বি। তো কোলা বেবদি বললে আমাদের এই জায়গাটা কি করবো, ফাঁকা থাকবে। এটা হচ্ছে কোলা, এটা হচ্ছে আমাদের কি কোলা বেবদি। বদ্ধ বেবদি, বদ্ধ বেবদিরে আপনাদের এ এবং বি, এটা হচ্ছে বদ্ধ বেবদি। সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আটকানো থাকবে, এটা হচ্ছে বদ্ধ বেবদি। তো বদ্ধ বেবদির ক্ষেত্রে আপনাদের যদি এটা এ এবং বি যদি বিন্দু হয়, তাহলে এটা কিন্তু যে বদ্ধ থাকবে। তাহলে এটা হচ্ছে কোলা বেবদি, এটা হচ্ছে কত আমাদের কি বদ্ধ বেবদি। আর একটা বিষয় হচ্ছে আপনাদের যদি যদি গ্রেটার দেন বা লেস দেন থাকে, তাহলে আপনাদের হবে কোলা বেবদি। যদি গ্রেটার দেন বা লেস দেন থাকে তাহলে হবে আপনাদের কি কোলা বেবদি। এবং যদি আপনাদের গ্রেটার লেসার বা গ্রেটার মানে ইকুয়াল চিহ্ন থাকে তাহলে হবে আপনাদের বদ্ধ বেবদি। আর হচ্ছে আপনাদের যদি আপনাদের ইনফিনিটি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি থাকে, অর্থাৎ ইনফিনিটি যদি থাকে আপনাদের, ওটা হচ্ছে আপনাদের কি প্রথম বন্ধনী হবে, এটা হবে। অর্থাৎ মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, অর্থাৎ কি বা সকল রিয়েল নাম্বার, দেখবো ওনাদের কিন্তু রিয়েল নাম্বার লিখছে, এটার পরিবর্তে এটা দিয়েছে। অর্থাৎ যা আছে সকল বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা কোনগুলো, অর্থাৎ কি হবে ইনফিনিটি হবে না, অর্থাৎ অসংখ্যায়িত হবে না, অর্থাৎ ইনফিনিটি আকার আসবে, মানে সামথিং সামথিং বা জিরো, অর্থাৎ কি এই আকার হবে না, অথবা কি হবে না কাল্পনিক মান হবে না, কাল্পনিক মান হবে না, এবং কি হবে না ইনফিনিটি আকারে আসবে না। কাল্পনিক মানগুলো কোনগুলো দেখেন, √1 -1, √1 আই স্কোয়ারের মান হচ্ছে -1, এটা কিন্তু আপনারা উচ্চতর গণিতে পড়ে আসছেন ইন্টারমিডিয়েটে। আই স্কোয়ারের মান হচ্ছে -1, রুট স্কোয়ারে কারা গেলে কি হচ্ছে আমাদের রুট স্কোয়ার কারা আই থাকতেছে, আই হচ্ছে একটা কাল্পনিক মান, অর্থাৎ কাল্পনিক মান আসা যাবে না এবং কি হবে না অসংজ্ঞায়িত হওয়া যাবে না। এগুলো ছাড়া সবগুলো হচ্ছে কত রিয়েল নাম্বার, বাকি বাস্তব সংখ্যা। আর এটা দেখেন অর্ধকোলা বা অর্ধবদ্ধ। অর্ধকোলা বলতে হচ্ছে আপনাদের একটা অংশ কোলা থাকবে আর একটা অংশ কি থাকবে আমাদের বদ্ধ থাকবে, একটা অংশ কোলা থাকবে আর একটা কি বদ্ধ থাকবে। তাহলে কোলাটা দেখে এ আর বি হচ্ছে বদ্ধ, বি হচ্ছে কি বদ্ধ, তাহলে এইভাবে হবে অর্ধকোলা এবং অর্ধবদ্ধ। অসীম বেবদি, অসীমটা তো হচ্ছে মানে এর বরাবর তীর চিহ্ন হবে, যাইতে থাকবে ওইটা। বদ্ধ ক্ষেত্রে কোলা ক্ষেত্রে থাকবে কোলা বেবদির ক্ষেত্রে যদি অসীম হয় তাহলে এটা, আর যদি বদ্ধ ক্ষেত্রে অসীম হয় তাহলে এইভাবে থাকবে আপনাদের। আর এটা হচ্ছে আপনাদের বাস্তব সংখ্যার পরম মান। বাস্তব সংখ্যা যে কোনো বাস্তব সংখ্যা তো বললাম +-1 +-2 এই সবগুলো হচ্ছে কত আমাদের অসীম ইনফিনিটি পর্যন্ত সবগুলো হচ্ছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা না কোনটি যেটা কি কাল্পনিক মান আসবো এবং কি অসংখ্যায়িত হবে, ওটা কি আমাদের কি বাস্তব সংখ্যা না। এই দুইটা ছাড়া বাকি যা সব কি আমাদের কি বাস্তব সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যার পরম মান যে কোনো বাস্তব সংখ্যা x এর মান 0 বা ধনাত্মক বা ঋণাত্মক হবে, 0 হইতে পারবো, ধনাত্মক হইতে পারবো, অর্থাৎ ঋণাত্মক হইতে পারবো, অর্থাৎ কি পূর্ণ সংখ্যা 0 +-1 +-2 +-3 এভাবে যাতে থাকবো এটা। কিন্তু x এর পরম মান সর্বদাই 0 বা ধনাত্মক হবে। তাহলে x এর পরম মান কি সর্বদাই 0 অথবা কি ধনাত্মক হবে। পরম মানের ক্ষেত্রে মনে করেন x এর একটা মান আছে, এটা যদি পরম মান দেই তাহলে এটা কি অবশ্যই কি 0 হবে অথবা কি ধনাত্মক হবে। এখানে নেগেটিভ মান গ্রহণযোগ্য হবে না, কারণ এখানে মাইনাস থাকলে ওটা কি মোট অবস্থায় পরম মানের জন্য কি হয়ে যাব প্লাস চিহ্ন হয়ে যাব। অর্থাৎ পরম মান চিহ্ন থাকলে এটা অবশ্যই 0 অথবা কি ধনাত্মক হবে। ইয়াকে এটা দ্বারা কি করা হয় প্রকাশ করা হয়। আশা করি সব বুঝতে পারছেন। এরপর আমরা পরবর্তী ক্লাসে ভগ্নাংশে যেগুলো আছে এগুলো ডোমেন রেঞ্জ নির্ণয় করব এবং রুট ওভার থাকলে ওইগুলো আমরা কি করব ডোমেন রেঞ্জ নির্ণয় করব।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।